কুয়াশা। শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। আর আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো জমজমাট গল্প। প্রথম গল্পটি শুনবো এখন। প্রথম গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। গল্পের নাম টেলিভিশন। পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্বটি এখন শুনি, তারপর ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, অর্থাৎ টেলিভিশনের দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন গল্প পড়ে শোনাবে সেতু, আর সঙ্গে আছি শারমিন। কুয়াশা। যখন বিকেলবেলা রওনা দিয়েছি তখন একবারও সন্দেহ করিনি যে সন্ধ্যের পর এরকম অবস্থা হবে। শ্রীমঙ্গল পর্যন্ত মোটামুটি গাড়ি চালিয়ে আনা গেছে। শ্রীমঙ্গলের পর হঠাৎ করে কোথা থেকে যেন কুয়াশা এসে চারিদিক ঢেকে ফেলল। শীতকালে সন্ধ্যাবেলায় একটু আধটু কুয়াশা পড়তেই পারে, কিন্তু তাই বলে এমন কুয়াশা দেখে মনে হয় যেন সামনে একটা দুর্ভেদ্য দেয়াল। গাড়ির হেডলাইট সেই দেয়ালকে ভেদ করে যেতে পারে না, শুধু সেটাকে সামনে কয়েক ফুট ঠেলে সরিয়ে দেয়। কুয়াশা সেই দেয়ালকে ঠেলে সরিয়ে সরিয়ে গাড়ি চালানো নিশ্চয়ই খুব সহজ ব্যাপার নয়। ঘণ্টাখানেক চালিয়ে আমার ড্রাইভার লম্বা নিঃশ্বাস ফেলে বলল, অবস্থা জটিল স্যার। আমার ড্রাইভার কম কথার মানুষ, কোনো পরিস্থিতিকেই তার কাছে জটিল মনে হয় না। শেষবার সে যখন বলেছিল অবস্থা জটিল, তখন কিছু ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করবার চেষ্টা করেছিল। আমাদের করিতকর্মা ড্রাইভারের নির্বুদ্ধিতার কাছাকাছি দুঃসাহসিকতা আর কপাল গুণে সেবার বেঁচে গিয়েছিলাম। কাজে আজকে সে যখন আবার বলল অবস্থা জটিল, তখন আমি নিঃসন্দেহে চিন্তিত হয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, কি করবে তাহলে? গাড়ি থামাবে? ড্রাইভার ঘন কুয়াশার সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থেমে বলল, না স্যার, গাড়ি থামানো যাবে না, জায়গাটা ভালো না। জায়গাটা কেন ভালো না সেটা আমি আর জিজ্ঞেস করলাম না। আমি জানি জিজ্ঞেস করলে সে কথার উত্তর দিবে না। রাস্তাঘাট বা গাড়ি চালানো এরকম কিছু বিষয়কে সে পুরোপুরি তার নিজস্ব বিষয় বলে বিবেচনা করে। আমার সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা সে করতে চায় না। আমি বললাম, সামনে কোনো চা বাগানে ঢুকে গেলে কেমন হয়? ড্রাইভার এবারও কোনো উত্তর দিল না। আমার প্রস্তাবটি এখনও তার খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আমি বললাম, আমার পরিচিত একজন ম্যানেজার কিন্তু আছেন। ড্রাইভার এবারে কথার উত্তর দিল, বলল, কোন বাগানের ম্যানেজার স্যার? বাগানের নাম মনে হয় চাকলি ছড়া, এই আশেপাশেই থাকার কথা। ড্রাইভার আমার কথার এবারেও কোনো উত্তর দিল না। কাজেই তার হাতে পুরোপুরি নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া এখন আর কোনো কিছুই আমার করার নেই। কুয়াশায় একটু পরে পরে গাড়ির উইন্ডশিল্ড ঝাপসা হয়ে যাচ্ছে, তাই ওয়াইপার দিয়ে সেটা পরিষ্কার করতে হচ্ছে, কিন্তু কাজ পরিষ্কার হচ্ছে কিনা বোঝার উপায় নেই। সামনে কুয়াশার দুর্ভেদ্য সাদা দেওয়াল। মাঝে মাঝে একেবারে হঠাৎ করে সামনে থেকে আসা কোনো গাড়ির হেডলাইট দেখা যায়, কিন্তু সেটা দেখা যায় একেবারে কাছে চলে আসার পর। দূর থেকে দেখবার কোনো উপায় নেই। ভাগ্যিস কুয়াশার ভয়ে সবাই গাড়ি চালাচ্ছে একেবারে শামুকের গতিতে, তা না হলে যে কি অবস্থা হতো কে জানে। প্রত্যেকবার সরু রাস্তায় একটা গাড়িকে বা ট্রাক পাশ কাটিয়ে যায়, আর আমি বুক থেকে আটকে থাকা নিঃশ্বাস বের করে দেই। এই ভয়ঙ্কর রাস্তায় কখন শেষ হবে, কখন পৌঁছাবো কে জানে। এভাবে আরও কতক্ষণ গিয়েছে কে জানে। হঠাৎ ড্রাইভার ব্রেক করে গাড়িটা থামালো। আমি ভয় পাওয়া গলায় বললাম, কি হয়েছে? বাগান। বাগান? যে চাকলি ছড়া বাগান। এই ঘোর কুয়াশার মাঝে সে চাকলি ছাড়া বাগান কেমন করে খুঁজে পেল কে জানে। আমি ডানে বায়ে তাকিয়ে ঘন কুয়াশার দেওয়াল ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, কোথায় বাগান? ওইদিকে, বাম দিকে স্যার। আমি বাম দিকে তাকালাম এবং মনে হলো ঘন কুয়াশার মাঝে টিমটিম করে একটা আলো জ্বলছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে কুয়াশার মাঝে অদৃশ্য হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে তার উত্তপ্ত গলার আওয়াজ শুনতে পেলাম। সে কম কথার মানুষ এবং যে দু একটি কথা বলে সেটি ঠান্ডা কথায় বলতে পারে না। অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবার আগে আমিও গাড়ি থেকে নেমে টিমটিমে আলোর দিকে এগিয়ে গেলাম।
ছোট একটা চালার ঘরের মাটির মেঝেতে কাঠকুটো দিয়ে একটা আগুন জ্বালিয়ে একজন হালকা পাতলা মানুষ চাদর মুড়ি দিয়ে হাত পা গরম করছে। আমার ড্রাইভার আবার গর্জন করে বলল, গেট খোলো, তাড়াতাড়ি খোলো গেট। চাদর মুড়ি দিয়ে মানুষটি বলল, আপনারা কেডা, কি চান? ড্রাইভার আবার হুঙ্কার দিয়ে বলল, সেটা দিয়ে তোমার কি হবে? গেট খুলতে বলছি, গেট খোলো তুমি আগে। আমি তাড়াতাড়ি বললাম, আমি ইউনিভার্সিটিতে পড়াই, ম্যানেজার সাহেব আমার পরিচিত, তার সাথেই দেখা করতে যাব। মানুষটা উঠে দাঁড়িয়ে আগুনের আলোতে আমাকে যাচাই করে দেখল। মনে হলো তার পরীক্ষায় আমি পাশ করে গেলাম। ইউনিভার্সিটির মাস্টারদের চেহারায় এক ধরনের গোবেচারা গোবেচারা ভাব থাকে। কেউ খুব একটা সন্দেহ করে না। সে তার কোমরে সুতায় বাঁধা একটা চাবি হাতে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল। গেটটা অবশ্য খুব সরল, একটা বাঁশ আড়াআড়িভাবে ফেলে রেখেছে, সেটাই শিকল দিয়ে বাঁধা। বাঁশের উপরে এবং নিচ দিয়ে যে কোনো প্রাণী চলে যেতে পারবে, সেটা নিয়ে কারোর কোনো দুশ্চিন্তা নেই। এই গেটের উদ্দেশ্য শুধু গাড়ি আটকানো। বাসটা তুলে দেবার পর ড্রাইভার গাড়িতে বসে দারোয়ানকে জিজ্ঞেস করলো, ম্যানেজার সাহেবের বাসা কোথায়? দারোয়ান গেট খোলা এবং বন্ধ করবার বাইরে কোনো দায়িত্ব নিতে আগ্রহী নয়। সে অনিশ্চিত একটা ভঙ্গি করে বলল, ওই যে এই দিকে। কথাটি দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না। ড্রাইভারও কিছু বুঝলো বলে মনে হয় না, কিন্তু সে তার সাথে কথা বলে আর সময় নষ্ট করলো না। চা বাগানের ভেতরে গাড়ি ঢুকিয়ে ফেললো। একটু আগে রাস্তাটি অন্তত পাকা ছিল, এখন পুরোটাই কাঁচা। ঘন কুয়াশায় সেটি কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে এবং কোন দিকে যাচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি ভয়ে ভয়ে ড্রাইভারের দিকে তাকালাম। সে মুখের মাংসপেশি শক্ত করে স্টিয়ারিং হুইল ধরে রেখেছে। উঁচু নিচু খানাখণ্ড ভেঙে সে ঘন কুয়াশা ভেদ করে যে পথ দিয়ে যাচ্ছে সেটা যে একটি রাস্তা, আমার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। কতক্ষণ এভাবে গিয়েছি জানি না। একসময় ড্রাইভার ব্রেক কষে গাড়ি থামিয়ে বলল, এসে গেছি। আমি আশেপাশে ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না, কিন্তু ড্রাইভার যখন বলেছে এসে গেছি, তখন নিশ্চয়ই এসে গেছি। আমার গাড়ি থেকে নামলাম। সত্যি সত্যি মনে হলো দুই পাশে আবছা জমাট বাঁধা অন্ধকার। এগুলো নিশ্চয়ই বাড়িঘরই হবে। চা বাগানের ম্যানেজার বা স্টাফদের বাসা এখানে থাকার কথা। কোথায় গিয়ে কিভাবে খোঁজ নেব, বিষয়টি নিয়ে যখন একটু অস্বস্তি বোধ করছি, ঠিক তখন মনে হলো অন্ধকার ফুঁড়ে হঠাৎ একজন মানুষ আমার সামনে হাজির হলো। আমি চমকে উঠেছিলাম। কোনো মতে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেবের বাসা কোনটা? এই তো এইটা বলে মানুষটা হাত তুলে কিছু একটা দেখিয়ে দিল। আমি ভালো করে তাকিয়ে দেখি সত্যি সত্যি বড় বড় গাছে ঢাকা একটা বাসা। কুয়াশার জন্য ভালো করে কিছু দেখা যাচ্ছে না। গেটটা কোথায়? এই যে এইখানে। মানুষটা হাত তুলে সামনে দেখালো। আমি একটু এগিয়ে গিয়ে সত্যি সত্যি একটা গেট দেখতে পেলাম। গেট খুলে নুড়ি বিছানো পথ দিয়ে আমি এগিয়ে যেতে থাকি। বেশ কিছুক্ষণ থেকে আমি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছিলাম। এখন অস্বস্তিটা হঠাৎ করে বেড়ে গেল। আমি ড্রাইভারের কাছে বেশ জোর গলায় দাবি করেছি এই বাগানের ম্যানেজারের সাথে আমার পরিচয় আছে। কথাটা আসলে পুরোপুরি সত্যি নয়। একদিন ট্রেন থেকে নামার সময় আমাকে বলেছিলেন, একদিন বাগানে বেড়াতে আসবেন আপনি। আমিও বলেছিলাম, আসবো, নিশ্চয়ই আসবো। ভদ্রলোকও ভদ্রতা করে বলেছিলেন, আমিও ভদ্রতা করে উত্তর দিয়েছিলাম। এখন সত্যি সত্যি বিনা আমন্ত্রণে রাত কাটাতে চলে এসেছি। বিষয়টা রীতিমতো লজ্জাজনক। ম্যানেজার ভদ্রলোক যদি আমাকে চিনতে না পারেন তখন কি হবে? আমি লজ্জা ঝেড়ে ফেলে দরজায় টোকা দিলাম। কয়েকবার শব্দ করার পর কালো এবং শুকনো মধ্যবয়স্ক একজন মানুষ দরজা খুলে সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি কেশে গলা পরিষ্কার করে বললাম, ম্যানেজার সাহেব কি বাসায় আছেন? যে আছে। মানুষটা আমাকে একটু খুঁটিয়ে দেখে বলল, বসেন, সাহেবরে খবর দেই। ভেতরে দামি সোফা, শোকেসে নানা ধরনের জিনিসপত্র বোঝায়, দেওয়ালে কিছু বাঁধানো ছবি, ঘরে টিম করে একটা বাতি জ্বলছে। এখানে ইলেকট্রিসিটি আছে কিন্তু ভোল্টেজ কম, আলোগুলি অনুজ্জ্বল এবং মন খারাপ করা। আমি একটু অস্বস্তি নিয়ে সোফায় বসে আছি। ম্যানেজার সাহেবের আসার পর তিনি যদি আমাকে না চেনেন তাহলে কিভাবে কথা বলবো? আমি যখন এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করছি, ঠিক
তখন ভেতর থেকে একজন লোক বের হয়ে এলো। এই শীতের মাঝে তার পরনে হাফ প্যান্ট আর টি শার্ট। আমাকে দেখে চোখ বড় বড় করে বলল, আরে আপনি? আমি লোকটাকে এবারে চিনতে পারলাম, এই চা বাগানের ম্যানেজার। ট্রেনে তিনি যখন আমার পাশে বসেছিলেন তখন রীতিমতো স্যুট টাই পরেছিলেন এবং হাফ প্যান্ট পরে আছেন বলে চিনতে পারছি না। চা বাগানের ম্যানেজাররা যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারেন আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। ম্যানেজার সাহেব এগিয়ে এসে আমার হাত ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলেন। বললেন, আপনি যদি আর একদিন আগে আসতেন কি চমৎকার হতো বলুন তো। আমি জিজ্ঞেস করলাম, কেন? আমার স্ত্রীর সাথে দেখা হতো আপনার, আজ দুপুরে ঢাকা চলে গেছে। ট্রেনে পাশাপাশি বসে আসার সময় আমি বুঝতে পেরেছিলাম চা বাগানের ম্যানেজাররা খানিকটা নিঃসঙ্গ হন। তাদের ছেলেমেয়েরা বড় হয়ে যাবার পর ভালো স্কুলে যাবার জন্য ঢাকা চলে যায়, সাথে মায়েরাও থাকে। নিঃসঙ্গ বাবা একা একা বাগানে ঘুরে বেড়ান। ম্যানেজার সাহেব মাথা নাড়তে নাড়তে বললেন, আমার স্ত্রী থাকলে খুবই খুশি হতো, এই সেদিনও তার সঙ্গে আপনার কথা বলছিলাম। এই ভদ্রলোক তার স্ত্রীর সাথে আমার সম্পর্কে কি কথা বলেছিলেন আমি আর সেটা নিয়ে কৌতূহল দেখালাম না। ভদ্রলোক আমাকে চিনতে পেরেছেন তাতেই আমি খুশি। বুকের মাঝে আটকে থাকা চাপা নিঃশ্বাস বের করে দিয়ে বললাম, আমিও ঢাকা যাচ্ছিলাম, পথে যা কুয়াশা পড়েছে সেটা আর বলার মতো নয়। ড্রাইভার আর এগুতে সাহস করলো না, ভাবলাম যে এখানেই রাতটা কাটিয়ে যাই। ম্যানেজার সাহেব হাসার ভঙ্গি করে বললেন, কুয়াশাকে ধন্যবাদ দিতে হয়, তার কারণে অন্তত আমাদের বাগানে আপনার পায়ের ধুলো পড়লো। আমি বললাম, আমার পায়ের ধুলো এত মূল্যবান জানলে আমি তো আরো অনেক আগেই খামে ভরে এক প্যাকেট পাঠিয়ে দিতে পারতাম। আমার এই মোটা রসিকতাতেই ম্যানেজার সাহেব হাহা করে হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, আমার স্ত্রী থাকলে খুবই খুশি হতো, সে খুব মানুষ পছন্দ করে, বুঝতে পেরেছেন? আপনাদের মতো মানুষ হলে তো কথাই নেই। আমাদের মতো মানুষ বলতে ঠিক কি বোঝাচ্ছেন আমি সেটা নিয়েও কৌতূহল দেখালাম না। ম্যানেজার সাহেব হঠাৎ ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি এত লম্বা জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুবই টায়ার্ড। আমি বললাম, না না, আমি মোটেও টায়ার্ড নই, ঢাকা পর্যন্ত যাবার কথা ছিল, অর্ধেক রাস্তাও যায়নি, টায়ার্ড হবার সময়ই পাইনি। টায়ার্ড না হলে ভালো, কিন্তু আগে আপনাকে হাত পা ছেড়ে একটু রিল্যাক্স করার ব্যবস্থা করে দিই। আমার স্ত্রী থাকলে আপনাকে কিছুতেই গেস্ট হাউসে থাকতে দিত না, এই বাসাতে রাখতো, কিন্তু আমি সে রিস্ক নেব না, আপনাকে গেস্ট হাউসেই ব্যবস্থা করে দিই, সেখানে সাপোর্ট স্টাফ বেশ ভালো। আমি একটু ইতস্তত করে বললাম, হঠাৎ করে চলে এসে আপনাকে কি ঝামেলা ফেলে দিলাম? ম্যানেজার সাহেব বললেন, ছি 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 ছি, আপনি ঝামেলার কথা কি বলছেন? আমার কত বড় সৌভাগ্য যে আপনি এসেছেন, আর আমাদের চা বাগানে গেস্ট হাউস সবসময় রেডি থাকে, কখন কে চলে আসে তার ঠিক নেই, চলুন যাই। ম্যানেজার সাহেব উঠে একটা হাঁক দিতেই কয়েকজন মানুষ ছুটে এলো। তিনি তাদের একজনকে পাঠালেন গেস্ট হাউস খুলে দিতে। গেস্ট হাউসে বেশ কয়েকটি ঘর, আমার জন্য এক কোনায় একটা ঘর খুলে দেওয়া হলো। কথা শুনে বুঝতে পারলাম এটা সবচেয়ে ভালো ঘর। সময়ের সাথে তাল মিলিয়ে অনেকবার ভেতরে পরিবর্তন করা হয়েছে। এখন বাইরে আধুনিক আয়োজন, এয়ার কুলার, গরম পানি, ফ্রিজ, এমনকি মাঝখানে হল ঘরে একটা টেলিভিশন পর্যন্ত রয়েছে। আমি টেলিভিশনটি দেখে বললাম, চা বাগানের এই নিরিবিলিতে টেলিভিশনটা কেন জানি মানায় না। ম্যানেজার সাহেব আমার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না। টেলিভিশনের পাশে রিমোট কন্ট্রোলটি রাখা, অনেকটা অভ্যাসের বশেই আমি সেটা হাতে নিয়ে টিপে দিয়েছি। সাথে সাথে ঘ্যাস ঘ্যাস শব্দ করে টেলিভিশনটা চালু হয়ে গেল। রিসেপশন খুব খারাপ ঝিরঝিরি স্ক্রিনের ভেতর বাংলা নাটকের আঠা আঠা ভালোবাসার একটা দৃশ্য দেখতে পেলাম। আমি চ্যানেল পাল্টানোর চেষ্টা করতে করতে বললাম, কিছুই তো দেখা যায় না। ম্যানেজার বললেন, পাহাড়ের আড়ালে সেজন্য সিগন্যাল পাওয়া যায় না। আমি বললাম, উঁচুতে একটা অ্যান্টেনা ঝোলালে মনে হয় ভালো রিসেপশন হবে। ম্যানেজার সাহেব হাত নেড়ে অস্পষ্ট গলায় কিছু একটা বললেন, তারপর এগিয়ে গিয়ে সুইচ টিপে টেলিভিশনটা বন্ধ করে দিলেন। বললেন, বাগানের মালিকের জন্য রাখতে হয়, আর তার আবার টেলিভিশনের রোগ রয়েছে, কিছু যদি দেখা না যায় তাহলে টেলিভিশন রেখে লাভটা কি? লাভ নেই, কিন্তু অনেকের কাছে টেলিভিশনটা একটা থেরাপির মতো, কাছাকাছি আছে জানলে তাদের এক ধরনের আরাম হয়, না থাকলে অস্বস্তি বোধ হয় এবং সেটা বাড়তেও থাকে। আমি শব্দ করে হাসলাম, ব্যাপারটা সত্যি হতেও পারে।
খাওয়া দাওয়া শেষ করে আমরা গেস্ট হাউসের বারান্দায় বসেছি। আমি বললাম, মাত্র 10টা বাজে, মনে হচ্ছে একেবারেই নিশুতি রাত। আপনার টেলিভিশনটা ঠিক থাকলে এখন খবর শোনা যেত। ম্যানেজার সাহেব কিছু বললেন না। আমি একটু পরে বললাম, মনে হচ্ছে পৃথিবীর একেবারে বাইরে চলে এসেছি। পুরোপুরি মনে হচ্ছে না। তাহলে পৃথিবীর খবর শোনার জন্য আপনি এত ব্যস্ত হতেন না। আমি হাসলাম, বললাম, এটা অভ্যাস। খবর না শুনলে, পত্রিকা না পড়লে কেমন জানি অস্বস্তি হতে থাকে। ম্যানেজার বললেন, অ্যান্টেনা নাড়াচাড়া করে আপনাকে খবরটা শুনিয়ে দিতে পারি। আমাদের অ্যাটেন্ডেন্টের ব্যাপারে মহা ওস্তাদ। থাক, আমি বললাম, দরকার নেই। এক রাত খবর না শুনলে এমন কিছু ক্ষতি হবে না। থ্যাংক ইউ। ম্যানেজার সাহেব একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমি টেলিভিশন একেবারেই পছন্দ করি না। আমি হেসে বললাম, এটা পছন্দ করবার বিষয় নয়। এখনও কাউকে দেখিনি যে সে টেলিভিশন পছন্দ করে। ম্যানেজার সাহেব বললেন, আমার অপছন্দ একটু অন্যরকম। আমি একটু অবাক হয়ে বললাম, সেটা কী রকম? টেলিভিশনের অনুষ্ঠান নয়, টেলিভিশন জিনিসটাই আমি দেখতে পাই না, সহ্য করতে পারি না। আমার ম্যানেজার কথা থামিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেললেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি? আসলে টেলিভিশন নিয়ে আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেই থেকে আমি আর সহ্য করতে পারি না টেলিভিশন। কি ঘটেছিল? আমি সাধারণত কাউকে বলি না, বিশ্বাসও করবে না কেউ। আপনাকে বলি, বিশ্বাস না করতে চাইলে করবেন না। বিশ্বাস করব না কেন, আপনি বলুন। ম্যানেজার সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, শুনলেই বুঝতে পারবেন। কাছাকাছি কোনো গাছে একটা রাতজাগা পাখি পাখা ঝাপটিয়ে শব্দ করে কর্কশ স্বরে ডাকতে ডাকতে গেস্ট হাউসের উপর দিয়ে উড়ে গেল। বহুদূর থেকে কোনো একটা বুনো পশুর ডাক শুনতে পেলাম। চারিদিকে শুনশান নীরব। তার মাঝে ম্যানেজার সাহেব তার গল্প শুরু করলেন। গল্পটা এরকম, আমার যখন বিয়ে হয় তখন আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী নীলা অন্য 10টা মেয়ে থেকে অন্য রকম। কখনো গান গাইতে শেখেনি, কিন্তু রঙিন কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে চমৎকার ডিজাইন করে ফেলতে পারত সে। আমার জন্মদিনে একটা পাঞ্জাবি উপহার দিল নিজ হাতে। সেখানে বাটিকের কাজ করেছে এত সুন্দর করে যে যেই দেখে সেই অবাক হয়ে যায়। বই পড়ার খুব শখ। আমি মোটামুটি চাছা ছোলা মানুষ, তার আগ্রহেই আমার আস্তে আস্তে বই পড়ার অভ্যাস হলো। মনটাও খুব ভালো, হাসি খুশি চঞ্চল টাইপের। মাঝে মাঝে আমার মনে হতো আমার মতো মানুষের এত ভালো বউ পাওয়ার কথা না। আমার স্ত্রী নীলার আগ্রহ কিংবা অনাগ্রহের কারণে আমরা কোনোদিন টেলিভিশন কিনিনি। সে টেলিভিশন পছন্দ করতো না। বলতো, যে যন্ত্র আমার দেখা দরকার সেটা দেখিয়ে দেবে, যেটা শোনা দরকার সেটা শুনিয়ে দেবে, যেটা বোঝার দরকার সেটা বুঝিয়ে দেবে, সেরকম যন্ত্রের আমার দরকার নেই। আমার যখন দেখা দরকার তখন দেখব, যখন শোনা দরকার তখন শুনবো, যখন বোঝার দরকার তখন বুঝবো। যুক্তিটা ভালো না খারাপ আমি জানি না, কিন্তু নীলাকে আমি এত ভালোবাসি যে সে যেটা বলে সেটাই আমার সব কিছু। তাই আমার বাসায় শেলফ ভরা বই, কুয়াশা তাই আমার বাসায় শেলফ ভরা বই, তাক ভরা লং প্লেট রেকর্ড, দেয়াল ভরা পেন্টিং, কিন্তু কোনো টেলিভিশন নেই। টেলিভিশন না দেখে দেখে আমারও কেমন যেন অভ্যাস হয়ে গেল। মাঝে মাঝে যখন কারো বাসায় বেড়াতে যাই, তারা যখন টেলিভিশন চালু করে তখন আমার কেমন যেন হাঁসফাঁস লাগতে থাকে। আমি তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। এর মাঝে হেড অফিস থেকে চিঠি এসেছে, আমাকে 6 সপ্তাহের জন্য আমেরিকাতে যেতে হবে। আমি নীলাকে বললাম, তুমিও চলো। নীলা বলল, তোমার কোম্পানি আমাকে নেবে কেন? আমি বললাম, আমার কোম্পানি নেবে আমাকে, আমি নেব তোমাকে। আর এই বাসা, এটা কে দেখবে? তালা মেরে চলে যাব। নীলা হেসে বলল, তাহলে যখন ফিরে আসবে তখন দেখবে তোমার বাসা ধুধু খালি। নীলক্ষেতে পুরনো বইয়ের দোকান থেকে আমার সব বইগুলো খুঁজে খুঁজে বের করে কিনতে হবে। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি একজনকে খুঁজে বের করব যে তোমার বাসা 6 সপ্তাহ পাহারা দেবে। নীলা বলল, আগে খুঁজে বার করো, তারপর দেখা যাবে।
কাজটা যত সহজ হবে ভেবেছিলাম সেরকম হলো না। বিশ্বাসী এবং এই 6 সপ্তাহের জন্য কাজকর্ম নেই এরকম বিশ্বাসী মানুষ পাওয়া মুশকিল। শেষ পর্যন্ত মনে হলো দারোয়ান বা কেয়ারটেকার ধরনের একজন মানুষকে রেখে যেতে হবে। তখন হঠাৎ করে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এলো নীলার বাবা। নীলার মা মারা গেছেন বেশ কিছুদিনই হলো। এখন একা একা মানুষ দেশের বাড়িতে থাকেন। তিনি আমাদের বাসায় 6 সপ্তাহ থাকতে রাজি হলেন, তবে একটা শর্ত সাপেক্ষে। টেলিভিশনে তখন খুব জমজমাট একটা সিরিয়াল হচ্ছে, সেটা দেখার জন্য প্রতি বুধবার তাকে বাড়ি যেতে হবে। আমরা বললাম তার কোনো প্রয়োজন নেই, 6 সপ্তাহের জন্য তিনি তার টেলিভিশনটাই এখানে নিয়ে আসতে পারবেন। নীলা যেখানে টেলিভিশন দেখতে পারে না সেখানে তার বাবা এরকম টেলিভিশন ভক্ত কেমন করে হলো কে জানে। নীলার বাবাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমরা প্লেনে করে সোজা নিউ ইয়র্ক। আমি সারাদিন অফিসের কাজ করি, নীলা নিউ ইয়র্কের মিউজিয়ামে আর বইয়ের দোকানে ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলা ছোট ছোট রেস্টুরেন্টে খাই, কোনো দিন নিজেরা কিছু রান্না করি। এভাবেই চলছে। সব মিলিয়ে চমৎকার 6 সপ্তাহ কাটিয়ে দেশে ফিরে এলাম। রওনা দেওয়ার আগে টেলিফোনে নীলার বাবার সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। দেশে লাইন পাওয়া খুবই কঠিন, পাওয়া গেলেও কানেকশন এত দুর্বল যে কথা বলা যায় না। এয়ারপোর্ট থেকে সোজা বাসায়। দরজা ভেতর থেকে বন্ধ, ভেতর টেলিভিশন চলছে শুনতে পাচ্ছি, কিন্তু যতই বেল বাজাই কেউ দরজা খুলছে না। শেষে দরজা ভেঙে ভেতরে ঢুকে আমরা আতঙ্কে চিৎকার করে উঠলাম। টেলিভিশনের সামনে নীলার বাবা মৃত পড়ে আছেন। টেলিভিশনে একটা হাসির নাটক হচ্ছে। নাটকের চরিত্রগুলো একটু পরপর হেসে উঠছে। দেখে মনে হয় মৃতদেহটি দেখেই তারা হাসছে। কি ভয়ানক একটা দৃশ্য। নীলার বাবা কতদিন আগে মারা গেছেন কে জানে। আমি সেই দৃশ্যের বর্ণনা দিতে চাই না। নীলাকে সরিয়ে নিয়ে কোনোভাবে লোকজনকে খবর দিলাম। পুলিশ এলো, ডাক্তার এলো, আত্মীয় স্বজন সবাই এলো। ঘর ভেতর থেকে বন্ধ ছিল, সম্ভবত হার্ট অ্যাটাকে মারা গেছেন। জানাজা পড়িয়ে দাফন করিয়ে ঘরদোর পরিষ্কার করে আমরা যখন আবার আমাদের জীবন শুরু করবার চেষ্টা করছি তখন প্রায় সপ্তাহখানিক কেটে গেছে। নীলার সাথে তার বাবার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। মা মারা যাবার পর সেটি আরো গভীর হয়েছিল। হঠাৎ করে বাবার এরকম অস্বাভাবিক একটা মৃত্যু নীলাকে খুব বড় একটা ধাক্কা দিল। সে কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি বাসায় এসে আবিষ্কার করতাম সে টেলিভিশনটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একদিন আমি নীলাকে জিজ্ঞেস করলাম, টেলিভিশনটা কি করবে বলো দেখি? বিক্রি করে দাও। বিক্রি করে দেব? হ্যাঁ। পুরনো টিভি, কয় টাকায় আর বিক্রি হবে বলো? তাহলে কাউকে দিয়ে দাও। কাউকে দিয়ে দেব? হ্যাঁ। ঠিক আছে। আমি তাই টেলিভিশনটা কাকে দেয়া যায় সেটা নিয়ে চিন্তা করতে থাকলাম। আজকাল গ্রামে ইলেকট্রিসিটি চলে এসেছে। গ্রামে গরিব আত্মীয় স্বজন আছে, তাদের কাউকে দিয়ে দিলেই হবে। গ্রাম থেকে মাঝে মাঝে আত্মীয় স্বজন আসে, পরের বার তাদের কেউ এলে এটা ধরিয়ে দেওয়া যাবে। কেমন করে নেবে সেটা তাদের দায়িত্ব। এর মাঝে একদিন একটা বিচিত্র ঘটনা ঘটল। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখি পাশে নীলা নেই। আমি বিছানায় উঠে বসেছি, তখনও মনে হলো পাশের ঘর থেকে মানুষের কথার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি অবাক হয়ে বিছানা থেকে নেমে পাশের ঘরে গিয়ে দেখি টেলিভিশন চলছে এবং তার সামনে সোফায় শুয়ে নীলা ঘুমাচ্ছে। আমি নীলাকে ডেকে বললাম, নীলা। নীলা চোখ খুলে তাকিয়ে বলল, কি? তুমি এখানে কি করছো? ঘুম আসছিল না তো, তাই এখানে শুয়েছি। আমাকে ডাকলে না কেন? নীলা কিছু না বলে চুপচাপ বসে রইল। এরপর আমি টেলিভিশনটা বন্ধ করে নীলাকে নিয়ে শোবার ঘরে চলে গেলাম। এরপর থেকে আমি মাঝে মাঝেই দেখি যে নীলা টেলিভিশন অন করে বসে আছে। টেলিভিশন দেখাটা এমন কিছু বড় অপরাধ নয়। তার মানসিক এই অবস্থায় সে যদি টেলিভিশনের কোনো অনুষ্ঠান দেখে ভুলে থাকতে চায় সেটা একদিক দিয়ে ভালোই। কিন্তু আমি একটা বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। সে টেলিভিশন অন করে তাকিয়ে থাকে, কিন্তু সেখানে কি হচ্ছে সে তার কিছুই লক্ষ্য করে না। টেলিভিশন দেখে, তার অনুষ্ঠানকে দেখে না। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি তো আগে টেলিভিশন দেখতে না, এখন দেখো?
নীলা দুর্বলভাবে হাসার চেষ্টা করে বলল, মাঝে মাঝে দেখি। কোন অনুষ্ঠান তোমার প্রিয়? অনুষ্ঠান? নীলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো আমার কথাটা বুঝতে পারছে না। হ্যাঁ, কোন অনুষ্ঠান? নীলা আমতা আমতা করে বলল, না মানে ইয়ে। সে তার কথা শেষ করল না। এরকম সময় আমাদের গ্রামের বাড়ি থেকে দূরসম্পর্কের এক চাচাতো ভাই শহরে এসেছে। মোটামুটি অপদার্থ পরিবারের ছেলে। যখনই টাকার দরকার হয় কোনো ছলচুতোয় শহরে হাজির হয়। আমার মনে হলো টেলিভিশনটা দূর করার এই সুযোগ। নীলাকে কথাটা বলতেই সে কেমন যেন চমকে উঠল, মাথা নেড়ে বলল। নীলা একটু ছটফট করে বলল, মানে এটা তো বাবার একটা স্মৃতি, সেজন্য ভাবছিলাম। কি ভাবছিলে? আরো কয়েকদিন থাক, তারপর দেব। কাজেই টেলিভিশনটা বাসাতেই থেকে গেল। আমাদের বাসার পরিবেশটা কিন্তু অনেকখানি পাল্টে গেছে। নীলা কথা বলে খুব কম, সেরকম বইও পড়ে না, গানও শোনে না। আমার ধারণা আমি যখন থাকি না তখন সে সারাক্ষণ টেলিভিশন চালিয়ে তার সামনে বসে থাকে। মাঝে মাঝে গভীর রাতে আমি আবিষ্কার করি সে বিছানা থেকে উঠে টেলিভিশনের সামনে বসে আছে। আগে সোফায় বসে থাকতো, এখন সে বসে থাকে টেলিভিশনের খুব কাছে। শুধু তাই নয়, চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সে এমন একটা চ্যানেল বের করে সেখানে কোনো অনুষ্ঠান নেই। তারপর সে শূন্য স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে কি দেখে আমি বুঝতে পারি না, কারণ আমি যখন তাকে এভাবে আবিষ্কার করি তখন সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। মনে হয় সত্যি সত্যি সে কিছু দেখছে। আমি একদিন গভীর রাতে তাকে আবিষ্কার করলাম টেলিভিশন স্ক্রিনের সাথে প্রায় মুখ লাগিয়ে সে দেখছে। আমি আস্তে আস্তে নীলার পিঠে হাত রেখে ডাকলাম, নীলা। সে চমকে উঠে আমার দিকে তাকালো, চোখ দুটো অপ্রকৃতস্থ মানুষের মতো। আমি বললাম, কি হয়েছে নীলা? কিছু হয় নাই। কি দেখছো তুমি এভাবে টেলিভিশনে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দেখছো তুমি? বাবাকে। আমি অবাক হয়ে বললাম, বাবা কোথায়? নীলা টেলিভিশনটি দেখিয়ে বলল, এই তো এখানে। কোথায়? নীলা কিছুক্ষণ টেলিভিশনটির দিকে তাকিয়ে থেকে নিচু গলায় বলল, এখন নাই। আমি তার হাত ধরে বললাম, ওঠো, চলো, শুতে যাবে। নীলা বাধ্যমের মতো বলল, চলো। আমি কয়েকদিন খুব দুশ্চিন্তার মাঝে কাটালাম। ব্যাপারটা নিয়ে কার সাথে কথা বলতে পারি সেটাও বুঝতে পারছি না। নীলার সাথেও কথা বলতে পারি না। দিনের বেলা বিষয়টাকে রীতিমতো হাস্যকর বলে মনে হয় আমার। কয়েকদিন পর গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম নীলা ফিসফিস করে কথা বলছে। আমি পা টিপে টিপে উঠে গেলাম। গিয়ে দেখি নীলা টেলিভিশনের সামনে উবু হয়ে বসে আছে। শুনতে পেলাম সে মাথা নেড়ে বলছে, ভয় করে বাবা, অনেক ভয় করে। আমি বুকের ভিতর এক ধরনের গভীর শূন্যতা অনুভব করি। নীলা প্রায় মানসিক রোগী হয়ে গেছে। তার ধারণা সে টেলিভিশনে তার বাবাকে দেখছে, কথা শুনছে। আমি নীলার দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ থমকে দাঁড়ালাম। আমার মনে হলো আমি স্পষ্ট শুনতে পেলাম টেলিভিশন থেকে অস্পষ্ট গলায় কেউ একজন বলল, কোনো ভয় নেই। সত্যি বাবা? আমি আবার শুনলাম, হ্যাঁ সত্যি, তুই ছাদ থেকে লাফ দে, তাহলেই তুই আর আমি একসাথে থাকব। আতঙ্কে আমার সারা শরীর শীতল হয়ে গেল। নীলা বলল, তুমি সবসময় আমার সাথে থাকবে বাবা? থাকবো, এই তো আছি, দেখছিস না? আমি টেলিভিশনের দিকে তাকালাম। সত্যি সত্যি সেখানে একজন মানুষের ছবি দেখা যাচ্ছে। আবছা অস্পষ্ট ছবি, কিন্তু মানুষের ছবি, তাতে কোনো সন্দেহ নেই। নীলা হঠাৎ করে উঠে দাঁড়ালো, বলল, যাচ্ছি বাবা, তুমি আমার সাথে সাথে থাকবে তো? হ্যাঁ থাকবো, তোর কোনো ভয় নেই। নীলা দরজার দিকে এগিয়ে গেল। আমি আতঙ্কে পাথর হয়ে দেখলাম সে সিটকিনি খুলে বারান্দায় যাচ্ছে, সেখান থেকে নিচে লাফিয়ে পড়বে। টেলিভিশন থেকে আবার একটা কণ্ঠস্বর বের হয়ে এলো, এগিয়ে জামা, রেলিংয়ের উপর দাঁড়া, আমি যখন বলবো 1 2 3 তখন লাফ দিবি, পারবি না? পারবো বাবা। চমৎকার, তাহলে তুই আমার কাছে চলে আসবি, আমার আর তোর কাছে আসতে হবে না। ঠিক আছে,
আমি তখন দর দর করে ঘামছি, কি করছি বুঝতে পারছি না। কোনো মতে নীলার কাছে ছুটে গিয়ে তাকে ঝাপটে ধরলাম। সে ঝাপটা মেরে আমার থেকে মুক্ত হয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। আমি আবার তাকে ধরার চেষ্টা করলাম। কিভাবে জানি সে আবার নিজেকে মুক্ত করে নিল। আমি শুনতে পেলাম টেলিভিশন থেকে আবার কণ্ঠস্বর ভেসে এলো, রেলিংয়ের উপর দাঁড়া। নীলা বলল, দাঁড়াচ্ছি। আমি ভয়ে অধীর হয়ে বিস্ফোরিত চোখে দেখলাম নীলা রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়েছে। টেলিভিশনে অস্পষ্ট ছায়ামূর্তি বলল, 1। নীলা খুব ধীরে ধীরে তার 2 হাত 2 দিকে প্রসারিত করে দাঁড়ালো। মনে হলো সে বুঝি এক্ষুনি উড়ে যাবে। টেলিভিশন ছায়ামূর্তি এবারে স্পষ্ট হয়ে এসেছে, কঠিন আর স্পষ্ট গলায় বলল, 2। আমি তখন ঘরের ভেতর ছুটে গেলাম। কি করছি না বুঝেই হ্যাচকা টানা টেলিভিশনটা তুলে নিয়ে প্রচণ্ড জোরে মেঝেতে আছড়ে মারলাম। কয়েকটা বিদ্যুতের স্ফুলিঙ্গ আর পোড়া গন্ধ ভেসে এলো। তারপর হঠাৎ সারা ঘর নীরব হয়ে গেল। নীলা তখনও রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। আমি দেখলাম সে থর থর করে কাঁপছে। সে যে কোনো মুহূর্তে ওখান থেকে পড়ে যাবে। আমি আবার বারান্দায় ছুটে গেলাম। শুনলাম নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তার পিছনে দাঁড়িয়ে নিচু গলায় ডাকলাম, নীলা। নীলা বলল, আমার কি হয়েছে? আমি বললাম, তোমার কিছু হয়নি, তুমি নেমে এসো। নীলা বলল, আমার ভয় করছে, আমি যদি পড়ে যাই। আমি পিছন থেকে তাকে ধরে বললাম, তুমি পড়বে না, আমি আছি না। নীলা নিচে নেমে কুয়াশা 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 এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, এবং সঙ্গে আছি শারমিন। আর আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো গল্প, দুটো জমজমাট গল্প। প্রথম গল্পটি শুনবো এখন। প্রথম গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। গল্পের নাম টেলিভিশন, পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্বটি এখন শুনি, তারপর ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, অর্থাৎ টেলিভিশনের দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন গল্প পড়ে শোনাবে সেতু, আর সঙ্গে আছি শারমিন। কুয়াশা কুয়াশা কুয়াশা। যখন বিকেলবেলা রওনা দিয়েছি তখন একবারও সন্দেহ করিনি যে সন্ধ্যের পর এরকম অবস্থা হবে। শ্রীমঙ্গল পর্যন্ত মোটামুটি গাড়ি চালিয়ে আনা গেছে। শ্রীমঙ্গলের পর হঠাৎ করে কোথা থেকে যেন কুয়াশা এসে চারিদিক ঢেকে ফেলল। শীতকালে সন্ধ্যাবেলায় একটু আধটু কুয়াশা পড়তেই পারে, কিন্তু তাই বলে এমন কুয়াশা দেখে মনে হয় যেন সামনে একটা দুর্ভেদ্য দেয়াল, গাড়ির হেডলাইট সেই দেয়ালকে ভেদ করে। কুয়াশা কুয়াশা কুয়াশা। এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, এবং সঙ্গে আছি শারমিন। আর আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো গল্প, দুটো জমজমাট গল্প। প্রথম গল্পটি শুনবো এখন। প্রথম গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। গল্পের নাম টেলিভিশন, পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্বটি এখন শুনি, তারপর ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, অর্থাৎ টেলিভিশনের দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর এখন গল্প পড়ে শোনাবে সেতু, আর সঙ্গে আছি শারমিন। কুয়াশা কুয়াশা কুয়াশা। যখন বিকেলবেলা রওনা দিয়েছি তখন একবারও সন্দেহ করিনি যে সন্ধ্যের পর এরকম অবস্থা হবে। শ্রীমঙ্গল পর্যন্ত মোটামুটি গাড়ি চালিয়ে আনা গেছে। শ্রীমঙ্গলের পর হঠাৎ করে কোথা থেকে যেন কুয়াশা এসে চারিদিক ঢেকে ফেলল। শীতকালে সন্ধ্যাবেলায় একটু আধটু কুয়াশা পড়তেই পারে, কিন্তু তাই বলে এমন কুয়াশা দেখে মনে হয় যেন সামনে একটা দুর্ভেদ্য দেয়াল, গাড়ির হেডলাইট সেই দেয়ালকে ভেদ করে যেতে পারে না, শুধু সেটাকে সামনে কয়েক ফুট ঠেলে সরিয়ে দেয়। কুয়াশা সেই দেয়ালকে ঠেলে সরিয়ে সরিয়ে গাড়ি চালানো নিশ্চয়ই খুব সহজ ব্যাপার নয়। ঘণ্টাখানেক চালিয়ে আমার ড্রাইভার লম্বা নিঃশ্বাস ফেলে বলল, অবস্থা জটিল স্যার। আমার ড্রাইভার কম কথার মানুষ, কোনো পরিস্থিতিকেই তার কাছে জটিল মনে হয় না।
শেষবার সে যখন বলেছিল অবস্থা জটিল, তখন কিছু ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করবার চেষ্টা করেছিল। আমাদের করিতকর্মা ড্রাইভারের নির্বুদ্ধিতার কাছাকাছি দুঃসাহসিকতা আর কপাল গুণে সেবার বেঁচে গিয়েছিলাম। কাজে আজকে সে যখন আবার বলল অবস্থা জটিল, তখন আমি নিঃসন্দেহে চিন্তিত হয়ে পড়লাম। জিজ্ঞেস করলাম, কি করবে তাহলে? গাড়ি থামাবে? ড্রাইভার ঘন কুয়াশার সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থেমে বলল, না স্যার, গাড়ি থামানো যাবে না, জায়গাটা ভালো না। জায়গাটা কেন ভালো না সেটা আমি আর জিজ্ঞেস করলাম না। আমি জানি জিজ্ঞেস করলে সে কথার উত্তর দিবে না। রাস্তাঘাট বা গাড়ি চালানো এরকম কিছু বিষয়কে সে পুরোপুরি তার নিজস্ব বিষয় বলে বিবেচনা করে। আমার সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা সে করতে চায় না। আমি বললাম, সামনে কোনো চা বাগানে ঢুকে গেলে কেমন হয়? ড্রাইভার এবারও কোনো উত্তর দিল না। আমার প্রস্তাবটি এখনও তার খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আমি বললাম, আমার পরিচিত একজন ম্যানেজার কিন্তু আছেন। ড্রাইভার এবারে কথার উত্তর দিল, বলল, কোন বাগানের ম্যানেজার স্যার? বাগানের নাম মনে হয় চাকলি ছড়া, এই আশেপাশে। আমি তোমার সামনে বসে থাকি, অথচ তুমি মোবাইলে গেম খেলো, ফেসবুকিং করো। কাম অন নিতু, তুমিও কিন্তু ফেসবুকে থাকো সারাক্ষণই। আচ্ছা তাই? জি হ্যাঁ, অনলাইন শপিং আর যেন কি কি। শোনো, থাক, আমি আর কথা বাড়াতে চাই না, ভালো লাগছে না আর এসব। বেশ, তাহলে আমাকে খোঁচাখুচি করো না প্লিজ। আশ্চর্য, এখন তুমি আমাকে খোঁচাচ্ছ, আমি কিন্তু স্রেফ। স্রেফ কি? কি বলো? অভি, তোমার কি হয়েছে? আমি আবার কি করলাম? অভি, তুমি জানো না কত অল্পতেই রেগে যাচ্ছ তুমি। মোটেই না, দিব্যি ছাদের উপর বসে গান গাইছিলাম, তাও তোমাকে নিয়েই। তুমিই প্রথম। আর তুমি নিচে যা করে এলে। কি করেছি? হোয়াট ডিড আই ডু? তুমি ভালো মতোই জানো তুমি কি করেছো। নিতু, তোমার সাথে দিনকে দিন থাকা একটু দুঃসহ হয়ে যাচ্ছে, এটা কি তুমি জানো? আমাকে তোমার সহ্য হচ্ছে না সেটা আমি জানি। না, হচ্ছে না সহ্য, আর নিতে পারছি না, গেলাম আমি। ছাদে মাদুর বিছিয়ে বসে থাকা অনিক উঠে দাঁড়ায়, নিতুর দিকে তাকিয়ে একটু থেকে 2 হাত ছাড়ে, এরপর গট গট করে বের হয়ে যায়। অভি সারা জীবনই একটু অভিমানী। হয়তো সে চেয়েছিল নিতু ওর হাতটা ধরে বসাবে, হয়তো বলবে সরি, কিন্তু নিতু কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে থাকলো। অভির মনের মেঘটা ঘন থেকে হলো ঘনতর। সত্যি এমন দিন ছিল যখন অভি আর নিতুর প্রেম গোটা এলাকার চর্চার বিষয় ছিল। অভি ছোটবেলা থেকে পড়ালেখায় বেশ মনোযোগী ছিল, অন্য কোনো দিকে তার লক্ষ্য ছিল না। মায়ের হাতের মাখানো ভাত সবচেয়ে প্রিয় খাবার ছিল, আর ছিল গান তার জীবনে। অভির এত ছোট্ট একটি জীবনে টর্নেডো হয়ে এলো নিতু, ভীষণ ডানপিটে। যে বিল্ডিংয়ে রসায়ন পড়তে যেত সেই বাড়ির দোতলায় থাকতো নিতুরা। অভিকে দেখে বারান্দা দিয়ে কাগজের ঢিল ছুঁড়ে মারত নিতু। প্রথম প্রথম অভি বেশ বিরক্ত হতো। একদিন তো কাগজের মাঝে ইটের টুকরো রেখে ঢিল ছুঁড়ে মারল নিতুর বাড়িতে। তাতে একটি ফুলের ভাস ভেঙে গেল ঠাস করে। তাতে কি আর দফা রফা হয়? হঠাৎ একদিন কাগজের ঢিল আর এলো না। অভি তো মহা খুশি, যাক বাবা, এক দফা বিচ্ছুর হাত থেকে বাঁচা গেল। এর পরের দিনও ঢিল এলো না। এবার অভি ভাবল মেয়েটা ভয় পেয়েছে। তৃতীয় দিনও যখন ঢিল এলো না, তখন অভি সেই প্রথম একতলার কোচিং ডিঙিয়ে যায় নিতুর বাসায়। সেই দিনের রসায়নের কারণে আজ তারা স্বামী স্ত্রী, কিন্তু কিছুদিন ধরেই ছন্দটা কেঁচে গেছে। কোনো একটা কারণে অভি বেশ উদাস থাকে, আর নিতুর ড্যাম কেয়ার ভাবটাও বেড়েছে অনেক, যা হয় তরুণ যুগলদের, অল্পতেই ইগোর টানাটানি। এখানেও হয়তো তাই। আচ্ছা, এই শীতে একটা পিকনিক করলে কেমন হয়? বেশ ভালো হয়তো। শোন, এভাবে বললে হবে না, তোকে উদ্যোগ নিতে হবে, বুঝলি? আমি বাবা এসব কিছু করতে পারবো না, আমার অনেক কাজ থাকে। কে এখানে কাজ ছাড়া আছে শুনি? আমি কি বলেছি যে কেউ কাজ ছাড়া আছে? হ্যাঁ, মাঝে মাঝে তোর কথা শুনলে মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা থাম থাম, কে কে চা খাবি? আমরা সবাই। আচ্ছা বেশ, আমি চা নিয়ে আসছি। কিন্তু বাবা, এতদিন বাদে দেখা, কেন এত ঝগড়া বলতো? শোন নিতু, এই যে 6 মাস পর আজ তোদের বাসায় এলাম, তাতেও রয়া গ্যাঞ্জাম করছিল। আমি? নয়তো কি, বিকেলে যাব না, আমার কাজ আছে, সকালে স্কুল, এসব কে বলেছে? হ্যাঁ, কারণ সকালে আমার আজকে প্যারেন্টস মিটিং ছিল। প্লিজ সাদমান, গ্রো আপ। সাদমান চুপ। সাদমান, মার খাবি? এরকম হলে আমি এখনই চলে যাচ্ছি। না, এখানে চলে যাওয়ার কিছু নেই, তোমরা প্লিজ থামো তো। হ্যাঁ, এখনো কতজন আসার বাকি? মুনির, রূপা, ফারিয়া। শেখরও আসবে।
প্লাস অভির সাথেও অনেকদিন দেখা হয়নি। আচ্ছা আমি যাই, চা নিয়ে আসি। নিতু, মিনি, রয়া, সাদমা, ফারিয়া, মুনির, রূপা এবং শেখর এরা সবাই ছোটবেলার বন্ধু। কোচিং করতো একসাথে, তারপর কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে বন্ধু হলো। সেই বন্ধুত্ব আজও অটুট। এই 30 ছুঁই ছুঁই বয়সেও বেশ ভালো রকমের যোগাযোগ আছে সবার সাথে। এর মাঝে রয়া আর সাদমানের সম্পর্কটা একটু অন্যরকম। রয়া ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী মেয়ে। আধুনিক সমাজে সুন্দরের যে সংজ্ঞা, তার সাথে কোনো মিলই নেই রয়ার। কিন্তু চাপা গায়ের রং আর বয়কার চুলের এই মেয়েটি তখন রাজত্ব করত সবার হৃদয়ে, করত সাদমানের মনেও। সাদমানের সাথে দুষ্টুমি করতে করতে একটা সময় প্রেমে জড়িয়ে গেল রয়া। 6 মাস তুমুল প্রেম। রয়া তখন ঢাকায় একা থাকে। ওর বাকি পরিবার মানে মা, বাবা এবং ছোট ভাই থাকে মধ্যপ্রাচ্যে বাবার চাকরি সূত্রে। তাই অনেকটা কাউকে না বলেই সাদমান এবং রয়া একসাথে থাকা শুরু করলো। সাদমান বাসায় জানালো সে হোস্টেলে উঠেছে। সেই 6 মাস রয়া আর সাদমানকে দেখে মনে হতো এদের চাইতে সুন্দর জুটি আর ত্রিভুবনে নেই। এরপর হঠাৎ একদিন সাদমান তার কাপড় চোপড় গুছিয়ে চলে গেল নিজের বাসায়। কোনো ঝগড়া না, কিচ্ছু না, সেই শেষ। তাদের সম্পর্ক চুকে বুকে গেল বটে, কিন্তু যোগাযোগ থেকে গেল। নিতু, মিনি, রূপা, মনি, শেখর একসাথে হলে রয় আর সাদমানও আসে। কিন্তু এমন টুকটাক ঝামেলা লেগেই থাকে। বিষয়টা নিয়ে নিতু ভাবতে ভাবতেই চা বানাতে লাগলো। মিনি এসে দাঁড়ালো ওর পাশে, আলতো করে নিজের হাতটা রাখলো নিতুর ঘাড়ে। আর ঠিক তখনই বেজে উঠল কলিং বেল। কুয়াশা। এতক্ষণ শুনলেন আজকের কাহিনীর প্রথম পর্ব, যে পর্বে আমরা দেখেছি একদল বন্ধু বান্ধব। নিতু, মিনি, রয়া, সাদমা, ফারিয়া, মুনির, রূপা, শেখর এরা সবাই ছোটবেলার বন্ধু, একসাথে কোচিং করত। তারপর তারা কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের বন্ধু হয়েছে এবং আজও তাদের সেই বন্ধুত্ব অটুট রয়ে গেছে। 30-এর কাছাকাছি এদের বয়স হয়ে গেছে, কিন্তু ভালো রকম যোগাযোগ আছে সবার সাথে। এর মধ্যে একজনের সঙ্গে আরেকজনের বিয়ে হয়ে গেছে, এক বন্ধুর সঙ্গে আরেক বান্ধবীর প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে লিভ টুগেদারও করত। তারা সবাই যখন একত্রিত হয় তখনও সেখানে তারা ভেঙে যাওয়া সম্পর্ক হলেও আসে, আড্ডায় বসে, প্রাণের টানে, বন্ধুত্বের টানে। তো এতক্ষণ ধরে আমরা শুনলাম যে পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কিছুই জানি না আজকের গল্প কিভাবে এগোবে, কোথায় গিয়ে শেষ হবে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনে দ্বিতীয় পর্বে গিয়ে আমরা জানবো আজকের গল্পের মধ্যে কি রহস্য আছে। এখন শুনবেন দ্বিতীয় পর্ব। আপনি শুনছেন কুয়াশা, এর সঙ্গে আছে শারমিন। দ্বিতীয় পর্ব শেষ করে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না। কুয়াশা। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়াই বসে। 2 পানা চাই রে। কে এলো রে? বাকিরা বাহ, দাঁড়া, চা নিয়ে আসি একেবারে। ফারিয়া, মাই গড, তুই তো 10 বছর বয়স কমিয়ে ফেললি। টানটানা! আরে রয়া নাকি? কত বছর পর? অনেক বছর। কি রে, আমি চা নিয়ে এলাম, তোরা এখনো বসছিস না? আমরা কি এখানে বসবো নাকি গেস্ট রুমে চলে যাব? আইডিয়া ভালো, গেস্ট রুমেই চল, কারণ আমার বাসায় একটু বেশি মেহমান আসে। সো ড্রয়িং রুমটা খালি রাখি। বারে, আমরা বুঝি মেহমান না? আসছে। আরে সাদমানও আছে। হাই, কেমন আছো তুমি? যেমন ভেবেছো তেমনই। আমরা যাই অন্য ঘরে নাকি? হ্যাঁ চল চল। রয়া আর সাদমানের প্রেম ভেঙে যাওয়ার পর সাদমান একটু একা একা থাকা শুরু করে। মন খারাপ হোক আর সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রেশারই হোক, সাদমান বাসায় ফিরে যায় আর রুমটাকেই তখন নিজের ভুবন বানিয়ে ফেলে। বন্ধুদের মাঝেই তখন একটু গ্যাপ। নিতু আর অভির প্রেম তখন জমে গেছে। রয়া আলাদা হয়ে যাওয়ায় খুব ক্ষেপে রূপা সাদমানের সাথে কথা বলা বন্ধ করে দিল। শেখর, মিনিও ব্যস্ত। তখন সাদমানের বন্ধ জীবনে নতুন করে এলো ফারিয়া। ফারিয়া আর সাদমান নিয়মিত একসাথে পড়ালেখা করে। সাদমানের বাসায় কখনোই এমন আলাপ হয়নি যে কেন মেয়েরা ছেলেদের রুমে থাকবে বা এই সেই। পড়তো বলে সাদমানের বোন বা মা কখনো কিছুই বলেনি তাদের। সাদমানের 3 বোনই তখন বাসায় ছিল। বড় বোনের স্বামী খাকি পোশাকের চাকরি সূত্রে বিদেশে থাকে, মেজটি গর্ভবতী আর ছোটটি তো সাদমানেরও ছোট। এই হলো তাদের পরিবার।
ফারিয়া রোজ দুপুরে আসতো, সন্ধ্যা পর্যন্ত পড়তো। একসময় টেবিল থেকে সে পড়া চলে গেল বিছানার উপর। এক চাদরের নিচে গা ঘেঁষে বসে তারা পড়ালেখা করত। কোনো এক দুর্বল মুহূর্তে ফারিয়ার আদর কাবু করে ফেলে সাদমানকে। একে তো রয়ার অভ্যাস তার পিছু ছাড়ছিল না, তার উপর এই আহ্বান, সব মিলিয়ে নিজেকে সঁপে দিল সাদমান। কিন্তু তাতেও প্রেম আসেনি কারোরই মনে। স্রেফ আকর্ষণ থেকে দিনের পর দিন তারা এইভাবে কাটাতো। এভাবে একদিন আকর্ষণ ছুটে গেল। সাদমান নিজেকে সরিয়ে নিল। কোনোভাবেই আর ফারিয়ার অনুপ্রবেশ ঘটল না সাদমানের জীবনে। সেই থেকে সাদমান ভীষণ একা। বন্ধুদের সাথে তালমিল ঠিক আছে, রয়ের সাথেও কথা হয়। ফারিয়া হয়তো এখনও ভালোবাসে, কিন্তু বাস্তব জীবনে সে আর কোনো বন্ধুর সাথে জড়াতে চায় না। তাতে সম্পর্কের ক্ষতিই হয়। আসলে নিতু বাদে কেবল রূপাই এখানে বিবাহিত, বাকিরা করব করে আর করছে না। আজকে সবার বসার মূল উদ্দেশ্য হলো পিকনিক। দেখা যাক বন্ধুত্বের 14 বছর বাদে নতুন করে তাকে আবার উদ্ধার করা যায় কি না, দেখা যাক না। আমি দরজা খুলতে যাচ্ছি। মিনি, অভি, তোমরা না কার্টুনই রয়ে গেলা। এবার থামো। লং টাইম, হ্যাঁ? ইয়াস, লং টাইম ইট ইজ। কেমন আছো? ভালো। আরে সবার হাতে চায়ের কাপ দেখছি। ওই আমার বউ কই? আমিও চা খাবো। তোমার চা রেডি, এই নাও। ও, তাহলে একটু ফ্রেশ হয়ে নেই নাকি? বেটার। যাক, তোমরা থাকলে নিতু কিন্তু একদম লক্ষ্মী বউ হয়ে যায়। মানে কি অভি, কি বলছো এসব? সত্যি, ওকে জিজ্ঞেস করো। অভি, কি বলছো? আরে সবাই সিরিয়াস কেন? কেউ কি মজা বোঝে না? মজা কারো কারো কাছে তো সবকিছুই মজা। কেউ কেউ তো অনেক বেশি সিরিয়াস। অল রাইট, চলো ঘরে আমরা পিকনিকটা নিয়ে আলাপ করি। হ্যাঁ, তোমরা যাও, আমি একটু চেঞ্জ করে তারপর আসছি। রয়ের মুখটা রাগে লাল হয়ে গেল। যে ঘটনা 7-8 বছর আগেই শেষ হয়ে গেছে, সেটা নিয়ে এখন কথা বলার কি আছে? দোষ কি তার একার ছিল? তাও আবার অভির সাথে। সাদমানও রাগে ফুঁসছে। কেন যেন রয়াকে দেখলে তার 6 মাসের যত স্মৃতি ছিল তা জেগে ওঠে। কেন যেন ওর মনে হয় ওরা চাইলে এখনও একসাথে থাকতে পারত। ফারিয়ার ব্যাপারটাও ভিন্ন। সে আজকে এখানে রয়াকে দেখে অনেকটাই বিরক্ত। হয়তো রয়া না থাকলে সাদমানকে ও একটু ফের বাজিয়ে দেখতে পারত, দেখতো সে ম্যাজিকটা কাজে লাগে কিনা। এসব যার যার মনে পুষে তারা এবার এক হলো পিকনিকের গল্পে। অনেক বেছে বুঝে শেখর ঠিক করলো তারা একটা গ্রামের দিকে যাবে। কোনো একটা গ্রাম। সারাদিন ওরা একসাথে থাকবে, সেখানে মাটির চুলাতে রান্না হবে, সারাদিন খেলা টেলা এইসব আর কি। তারপর সন্ধ্যা নাগাদ বাসায় ফিরে আসবে। কিন্তু অমন গ্রাম কোথায় পাবে সেটাই এখন ভাবনা। ফারিয়া চায় সেখানে এক রাত থাকতে। অন্তত একটু লম্বা সময় পেলে সে ঝালাই করতে পারবে সাদমানের সাথে ঝুলে থাকা তার জং ধরা সম্পর্কটা। মিনি ভাবছে এই পিকনিকে নিতু আর অভির দূরত্বটা খুঁজবে। রূপা যাবে কিনা সেটাই প্রশ্ন। শেখর অবশ্য গিটার নিয়ে রেডি। কেনই বা নয়, কত দিন পর। মুনিরও চাই কিছু নতুন করে ভাবতে বা কিছু পুরনো সত্য ভাঙতে। এক একজনের মনের মাঝে চলছে এক এক গল্প, কিন্তু সব চেপে তারা অন্তত আরেকটি দেখা যাক এই আনন্দমেলার খেলাটা কতদিন চলে। কোনো প্লেস ঠিক হলো? এখনো না, তবে শেখর খুঁজছে। রাত তো অনেক হলো, টেবিলে খাবার দেবো? কতই বা রাত, মাত্র 9টা বাজে। শেখরের আসার কথা একটু অপেক্ষা করি। আমি কি শেখরকে একটা ফোন দিয়ে দেখবো? আর ফোন দিতে হবে না, চলে এসেছে। আমি দেখছি, তুমি একবারে টেবিলেই বসো, খেতে খেতে একসাথে কথা বলে নেই। আচ্ছা ঠিক আছে। আসছি বাবা, আসছি। ম্যাডাম ধন্যবাদ, আপনার জন্য অনেকক্ষণ দোরগোড়ায়। ফাইজলামি, আয় ভেতরে আয়। অভি কই? সরাসরি খাবার টেবিলে আয়, আমি এখানেই। বাহ, আরে এ তো দেখি আমার প্রিয় তরকারি, ফুলকপি ছোট মাছ। ভর্তাও আছে। তুই দেখি পাকা রাঁধুনি হয়ে গেছিস। আহা, অভি রান্না করেছে ফুলকপি আর মাছ, আর আমি ভর্তাটা করেছি। সুপার, দেরি না করে আমি বসে পড়লাম। বস বস। আচ্ছা, কোনো জায়গা পেলি? আরে সেটার জন্যই তো আসা। তাহলে বলে ফেল। শোন, আমি যে প্রজেক্টে কাজ করি সেটা যে গ্রামগুলোতে আছে সেখান থেকে আমরা একটা গ্রাম বেছে নিতে পারি। ওকে, কোন দিকে পড়বে এটা? মানিকগঞ্জ। গ্রামের নাম কি? 2টো গ্রাম আছে, একটা হলো মুড়োভাঙা আর একটা হলো সোয়াডাঙ্গা। এরকম নাম কেন? নো আইডিয়া, কারণ ওগুলো এতই রিমোট এরিয়া যে ওখানে মাত্র একবেলা কারেন্ট থাকে।
ঢাকার কাছেই, তাও যেন আলোর নিচে অন্ধকার ধরনের। ডেভেলপমেন্টের কোনোই জায়গা নেই। আমার প্রজেক্ট এখনো শুরু হয়নি ওখানে, কেবল গ্রামের খোঁজটাই পেয়েছি। আচ্ছা, বেশি প্রত্যন্ত নাকি? হ্যাঁ, অ্যামাজনের কিছু লোকালয় আছে না, হঠাৎ হঠাৎ জেগে ওঠে, অনেকটাই সেরকম। রিস্ক হয়ে যায় কি? সেজন্যই আলাপ করতে এলাম। খুব বেশি রিস্ক হলে দরকার নেই। আচ্ছা, ঢাকার মধ্যে কিসের রিস্ক? সেটাও ঠিক, ঢাকা থেকে সর্বোচ্চ 3 ঘন্টার দূরত্ব। রাইট, কিন্তু রাতে থাকার সুযোগ আছে? আছে। তোরা কি থাকতে চাস? থাকা যায়। তাহলে আমার এজেন্টকে বলতে হবে সে যেন ব্যবস্থা করে। এজেন্ট মানে? মানে যে আমাকে ওই গ্রামটার খোঁজ দিয়েছে। আমরা আসলে এমন গ্রাম খুঁজি তো, তাই আমাদের কিছু লোক থাকে যারা এরকম গ্রাম পেলে আমাদের জানায়। ঢাকার কাছে আর কতটুকুই বা আনসেফ হবে। আর আমরা তো কেউ টিনেজার না। মাঝে মাঝে টিনেজার থেকে অবুঝ। সেটা তোমার মনে হয়। আচ্ছা, তোরা একটু বলবি প্রবলেমটা কোথায়? তোদের তো এমন অবস্থা ছিল না। সেটা নিতুকে জিজ্ঞেস কর। প্রবলেম আমার না, প্রবলেম তোমার। আচ্ছা শোন, প্রবলেম যারই হোক, আমরা কি সেটা সলভ করতে পারি? যদি ও চায়। না, যদি তোমরা দুজনেই চাও। তুই রেগে গেছিস কারণ তুমি করে বলছিস। নট ফানি। বাই দ্য ওয়ে, অভি কি বলেছে? আজ কিন্তু আমি এখানেই থাকবো। রুম রেডি আছে, খেয়ে শুয়ে পড়। সে তো শোবই, তার আগে আড্ডা হবে নাকি? সে তো হবেই। চা খাবি? খাওয়া যায়, যদি তোর কষ্ট না হয় আর কি। আরে না। তাহলে আমি একটু ঘর থেকে আসছি, তুইও ফ্রেশ হয়ে নে শেখর, গল্প হবে। হবে। শেখর প্রায় নিতুদের বাসায় থাকে। ব্যাচেলর মানুষ, যেখানে রাইত সেখানে কাইত অবস্থা। কাজের কাজ যেটা হলো, তাদের পিকনিকের একটা ব্যবস্থা হয়ে গেল। অবশেষে শেখরের এজেন্ট যে জায়গাটার খোঁজ দিল সেটাই বেছে নিল। বেশ প্রত্যন্ত এলাকা, কিন্তু মানিকগঞ্জের একদম ভেতরে, যেখানে আসলে কোনো পাবলিক ট্রান্সপোর্টও যায় না। গাড়ি রাখতে হবে সদরে কোনো একটা সরকারি জায়গায়, তারপর যেতে হবে ভেতরে, নৌকা দিয়ে পার হতে হবে। পার হবার প্রায় 1.5 ঘন্টা হাঁটার পথ। সেখানে চাইলে ভ্যান গাড়ির ব্যবস্থা করা যাবে, কিন্তু সেটাও বেশ কম থাকে। এত ভিতরে বলেই শেখরের এনজিওর এজেন্ট এই গ্রামটা খুঁজে বের করেছে। এদের আসলে সাহায্য দরকার। শিক্ষার কোনো ছোঁয়া নেই গ্রামটাতে, নেই কোনো স্কুল কলেজ। ধর্ম নিয়েও যে ভাবে তা না, তারা শক্তির উপাসনা করে, কখনো সূর্যের, কখনো ঝড়ের, কখনো বাতাসের। এই গ্রামের অধিবাসীরা পছন্দ করে না গ্রামের কেউ বাইরে যাক, আবার অতিথি এলেও নিমরাজি হয়। শেখর যে ব্যাপারটা চেপে গেছে তা হলো, শেখর এই গ্রামে একটা বিপ্লব ঘটাতে চায়, শিক্ষা সামাজিকতার বিস্তার ঘটাতে চায়। পিকনিক একটা বাহানা বটে, কিন্তু ও চায় এই গ্রামে ঢুকে বন্ধুত্ব করে তারপর কাজ শুরু করতে। এমনিতেই তার এজেন্ট রফিকের মাধ্যমে গ্রামের এক মেয়ের সাথে কথা হয়েছে তার। মেয়েটার নাম লতা। কি যে মায়া লতার চোখে মুখে। যদি এটাকে প্রেম বলা যায় তাহলে হয়তো প্রেম, কিন্তু শেখর কিছুতেই সেই মেয়ের আহ্বান ফেলতে পারেনি। অতএব তাদের পিকনিকের জায়গা হলো মোড়ো ভাঙা। শেখর লক্ষ্যও করল না যে গ্রামটায় তারা যাচ্ছে সে গ্রামটার নামের আসল অর্থ কি। নামের মাঝে কি লুকিয়ে আছে তাদের জীবনের পরিণতি। কোনো কিছু না ভেবেই এক কুয়াশার সকালে নিতু, মিনি, অভি, মুনির, সাদমান, ফারিয়া আর রয়া রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। শেখর আগে থেকে মানিকগঞ্জ আছে, ওরা ওখানে গেলে শেখর ওদের দলে যুক্ত হবে। রূপা গেল না কারণ তার বাচ্চার শরীর খারাপ, আর সাদমানকে সে সহ্যই করতে পারে না। 6 জন মিলে একটা ছোট মাইক্রোতে করে রওনা দিল মুড়ো ভাঙার উদ্দেশ্যে। কারো কারো যে সেটা শেষ যাত্রা, সেটা কেউ জানল না। বাহ, কি সুন্দর। আসলেই মানিকগঞ্জে এসেই এই অবস্থা, ভেতরে গেলে তো পাগল হয়ে যাবে। খুব সুন্দর। কি যেন নাম? ভেড়ামারা? না রে পাগলা, মুড়ো ভাঙা। উফ, ডিসগাস্টিং নেম। হুম, তারা পড়ালেখা পারে না। কেউ না কেউ তো এখানকার পারে। এসব শব্দ ব্যবহার না করলেই ভালো। সরি। ব্যাপার না। আমরা কি রাতে থাকছি? হ্যাঁ, থাকবো। গ্রামটায় অনেক ঘর আছে, কেউ থাকে না। তাহলে বানিয়েছে কেন? ওদের ধারণা ওই ঘরগুলোতে পবিত্র আত্মারা এসে বসবাস করে। যা, এই 2017-তে? জি ম্যাডাম, ঢাকা তো পুরো বাংলাদেশ না, বাংলাদেশের একটা ছোট্ট জায়গা ঢাকা। এরকম মুড়ো ভাঙা যে কত আছে। বেশ, তো আমরা কি পবিত্র আত্মার সাথে থাকবো? অবশ্য আমাদের মতন কুটিলদের সাথে পবিত্র আত্মা থাকতে পারে না,
তাই আপাতত আমরা একাই থাকবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ওই এরিয়াতে নেটওয়ার্ক কাজ করে না। খুব সম্ভব গ্রামটি কোনো নেটওয়ার্ক পকেটে পড়ে গেছে, সো কোনো ফোন করা যায় না। অতএব আমরা কি স্ট্যাটাস দেব? নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি? সেটাই তো দিতে হবে মনে হচ্ছে। বাপ রে, কঠিন অবস্থা। পিকনিক তো না, যেন বনবাস একদিন। সেরকমই। এখন কি? এই তো নদীটা পার হব, ওপারে আমাদের জন্য ভ্যান গাড়ি অপেক্ষা করছে। চলো রওনা দিই তাহলে। জায়গাটা বেশ অদ্ভুত রে, কেমন যেন কঠিন এক নিস্তব্ধতা। মানুষের মুখে কোনো রানী। সিনেমায় দেখা যায় মাঝিরা নৌকা বাইতে বাইতে কত গান গায়, না এই লোক দেখা যায় মাথা মুড়ে তারপর নৌকা বাইছে, যেন চেহারা দেখে ফেললে তার পাপ হয়ে যাবে। কিন্তু চারপাশ অনেক বেশি সুন্দর। তীরের গাছগুলো নুয়ে পড়েছে নদীর ওপর, যত দূর চোখ যায় খালি সবুজ আর সবুজ। নদীটা দূর থেকে দেখতে ছোট লাগলেও আদতে পার হতে প্রায় ঘন্টাখানিক লেগে গেল। স্রোত আছে বেশ, বেশ পটু না হলে পানিতে পড়লে সাঁতরে আসাটা মুশকিল। নদী পার হতেই এবার পালা ভ্যানে ওঠার। বাপরে বাপ, এক একটা ভ্যানওয়ালা বিশাল দেহি, কিন্তু এদের ঠান্ডাটা মনে হয় একটু বেশি। সবাই আপাদমস্তক নিজেদেরকে মুড়িয়ে রেখেছে। ভ্যানওয়ালাদের সাথেই আছে শেখরের সেই এজেন্ট রফিক মিয়া। রফিক মিয়াও বিশাল, তাকে দেখে রয়া ঢোক গিলল। ছোটবেলায় দশাসুর শব্দটা অনেক পড়েছে রয়া, আজ আবার সে শব্দটা মনে হয়ে গেল রফিককে দেখে। শেখর ফিক করে হেসে ফেলল রয়াকে দেখে। রয়ার বোকার মতো চেহারাটা কিছুতেই লুকাতে পারল না সে। অভিও বেশ অবাক, এটা কেমন জায়গা, কারো মুখে কথা নেই। ঢাকায় ফিরে শেখরকে রামধোলাই দিতে হবে, মনে মনে হিসাব করছে সাদমানও। তবু এসে যখন পড়েছে যেতে তো হবেই। রওনা দিল সবাই ভ্যানে করে। শেখর, রয়া, নিতু, মুনিরা একটাতে উঠল, আরেকটাতে ফারিয়া, সাদমান, অভি আর রফিক। আচ্ছা, তোদের কি মনে হচ্ছে না বিষয়টা রিস্কি হয়ে যাচ্ছে? 30 বছর বয়সে তোর আবার কিসের রিস্ক? হ্যাঁ, ঝামেলা দেখলে চলে আসবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না, বিষয়টা এত সিম্পল না। এই রাস্তা আমরা দেখে ফিরতে পারবো না, একা একা, তাও আবার। ধর নদীর পার পর্যন্ত না হয় এলাম, এরপর নৌকা সামলাবে কে? এখানে কোনো ঘাটও নেই, নৌকা কই থেকে উদয় হয় তা আমরা কেউই জানি না। আমাকে কিন্তু ভয় পাইয়ে দিচ্ছিস। ভয় পাওয়াটা দোষের কিছু না, একটু অ্যালার্ট থাকতে হবে, এই আর কি। আমরা কি একটু বেশিই ভাবছি না? না, আমরা রিয়েলিস্টিক ভাবছি। প্লিজ এত ভাবিস না। এই জায়গাটা চিনি না বটে, বাট মানুষ তো চিনি। যেমন লতা। এখন এই লতা আবার কে? সে গ্রামের একজন, কিছু করতে চায়, কিন্তু গ্রামের মোড়লরা আসলে অবস্থার উন্নতি চায় না। মানে কি? আমরা এখানে ফান করতে এসেছি যতদূর মনে পড়ে। রাইট, কোনো সোশ্যাল ওয়ার্কও না। তুই তো আমাদের আগে এরকম বলিসনি। আরে বাবা, বলার মতন তেমন কিছুই না। জায়গাটা আমার প্রজেক্টের ভেতরেই আনতে চাই, দ্যাটস ইট। আমাদের পিকনিকের ভেতর কোনো অ্যাক্টিভিটি চাই না। সেটা হবে না। একই সময় যখন মুনির, শেখর, নিতু আর রয়া গরম আলাপে ব্যস্ত, তখন আরেকটি ভ্যানের যাত্রীরা সামান্য শোরগোল পেয়ে একটু অবাক। কি নিয়ে ওই ভ্যানে কথা হচ্ছে কে জানে। সাদমান আর অভি এক পাশে, আর অন্য পাশে মিনি, ফারিয়া এবং রফিক। সাদমান যতই এড়াতে চাচ্ছে ফারিয়াকে, কেন যেন পারছে না। অথচ কে ওকে বলবে যে ও আসলেই ফারিয়াকে ভালোবাসে না? অভি বিরক্ত নিতুর উপরে। সে ভেবেছিল নিতুর স্বামীর সাথে বসবে, কিন্তু না, বসবে বন্ধুদের সাথে। নিতু আর অভির গোলযোগটা এখান থেকেই। বিয়ের পর কিছুদিন যেতেই অভি আশা করে বন্ধুদের মাঝেও নিতু তাকেই বেশি অগ্রাধিকার দেবে, কিন্তু নিতু বন্ধুদের সামনে আগের মতোই থাকে। এমন ভাব করে যেন অভিও তার বন্ধুই। তাই অভি রাগ করে নিতুর সাথে থাকা অবস্থায় মোবাইলে গেম খেলে বা টিভি দেখে। এ যেন এক উপেক্ষার প্রতিযোগিতা চলছে। অভি ভেবেছিল এখানে এসে অন্তত নিতু তাকে প্রায়োরিটি দেবে। সেটা না হওয়াতে মনে মনে ফুঁসছে অভি। ঠিক করে ফেললো এবার শায়েস্তা করবে নিতুকে, এবং সেটা এখানেই করবে। কি ভাবছিস অভি? না, তেমন কিছু না। আচ্ছা স্যার, ওই ভ্যানে কি যুদ্ধ লাগছে? কেন? এত জোরে কথা কয় কেন? আশেপাশে বিরক্ত হইব তো। কে বিরক্ত হবে? গাছ। হাই হাই, কি কন? আত্মারা কষ্ট পাইব এমন কথা শুনলে। কি বলছেন এসব? হ, এই যে গাছ,
এইগুলো এক একটা পবিত্র আত্মা, এদের মনে দুঃখ দিতে নাই। কি বলছেন কি এসব আপনি? হ, সত্যই কইতাছি, এই সবগুলা গাছি আত্মা, সব আত্মারাই ঘিরা রাখছে আমাকে। এই জন্যই তো দিন দুনিয়া পাপ থেকে মুক্ত। হি মাস্ট বি কিডিং। নো, আই এম নট। আপনি ইংলিশ পারেন? কেন পারুম না? আমাগোর আত্মারা শিখাইছে আর আমরা শিখছি। এরপর আর কথা না বাড়িয়ে রফিকের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো ওরা। মনে মনে সাদমান ঠিক করে ফেললো যে এবার বেটা শেখরের রক্ষা নেই। কোন এক অজপাড়াগে এনেছে তাদের, যেখানে আত্মার কারখানা আছে। ওদিকে আলাপ করতে করতে ওরা পৌঁছে গেল মোড়ো ভাঙায়। এই আরেক অদ্ভুত জায়গা। তখন বাজে বেলা 12:30, অথচ জায়গাটা শুনশান, কোনো রা নেই কারোর। শীতের কারণে সবাই মুড়ি দিয়ে আছে। শেখর এতক্ষণ তার ভ্যানের লোকদের বকা খেয়েছে। এবার অভিদের পালা। ভ্যান থেকে নেমে এক প্রস্ত ঝাড়ি হয়ে গেল। যেহেতু আর কিছুই করার নেই, তাই অন্যদিকে মনোযোগ দিল সবাই। রফিক তাদের নিয়ে গেল একটা কর্নারের দিকে। ওখানে 3টা ঘর দেখিয়ে বলল এখানে থাকা যাবে। প্রথমে নিতু, ফারিয়া, রয়া আর মিনি একটা ঘরে চলে গেল। আরেকটা ঘরে শেখর, অভি, সাদমান এবং মনির। আরেকটা ঘর অবশ্য খালি। মনির ইশারা করছে অভিকে আর নিতুকে এক ঘরে রাখার জন্য। নিতু দেখেও না দেখার ভান করলো বিষয়টা। অভির ভীষণ রাগ হয়ে গেল। কিছু না বলে গটগট করে চলে গেল সে। রান্নার কি অবস্থা? ভালো, কষি মাংস আর ভাত, সঙ্গে পুদিনা পাতার ডাইল। বাহ, কখন পাবো? এই তো একটু পরেই। বেশ। এই মুনির, আয় এইদিকে। বল। রাতে কি খাবি? স্যার সরি, রাইতে এইখানে আমিষ নিষেধ। আপনা করে দুধ, কলা আর চাইলে বনরুটি দিবার পারি। মানে? মানে তুই জানিস না এটা একটা গন্ডগ্রাম? আস্তে কন। কিসের আসতে? কে শুনছে আমাদের কথা? স্যার, আত্মা শুনতাছে। শেখর, আমার কিন্তু নার্ভের উপর ভীষণ অত্যাচার হচ্ছে। এটা কি নেওয়া যায় বল? আস্তে স্যার, আস্তে কন। এই কথা হতে না হতে চারদিক থেকে একটা দমকা বাতাস আসলো হঠাৎ করে। সবাই বেশ ভরকে গেল। এ কেমন কথা? এ কি করে সম্ভব? মনির পুরো থ হয়ে দাঁড়িয়ে গেল। শেখরও। একটু দূরে দাঁড়ানো মেয়েরা থমকে গেল। ঘটনার আকস্মিকতায় পুরো দলটা হতবাক। তাহলে কি আসলে এই গায়ে আত্মারা আছে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের চারপাশে? বাতাসে শো শো শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। এরপর হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে গেল। কিন্তু তখনও গায়ে কাঁটা লেগে আছে মনিরের। কারণ ওর মনে হয় কেউ ওকে ফিসফিস করে বলে গেছে, জিহ্বা সামলাও, জিহ্বা সামলাও, জিহ্বা সামলাও। সে ভুতুরে কণ্ঠ, নাকি রফিকেরই গলা। কিছু বুঝে উঠবার আগেই রফিক যেন সব ভুলে গেল। ডাক দিল দুপুরের খাওয়ার জন্য। দুপুরে খেতে বসে আরেক দফা অবাক সবাই। কচি মাংসটায় যে কি অদ্ভুত স্বাদ, কেমন যেন ঠিক চেনা নয়। সবাই খেলো, নিতু খেতে পারল না, গন্ধটা নিতে পারল না। ওদিকে অভি রাগ করে 2টো কলা খেয়ে আগেই শুয়ে পড়েছে। বাকিরা খিদে পেটে হামলে পড়ে সব সাবার করে দিল। খাওয়ার সময় লক্ষ্য করলো এমনকি যেসব নারীরা খাবার পরিবেশন করছে তাদেরও আপাদমস্তক মোড়ানো। বিশাল অবাকের পালা। এবং খাওয়ার ডালা শেষ করে এবার ওরা বের হয়ে আসলো খাওয়ার ঘর থেকে। এখন সময়টা রিল্যাক্সের। আমার একটু খারাপ লাগছে রে। গিয়ে অভির পাশে চুপ করে শুয়ে পড়। বেশ হবে কিন্তু। আচ্ছা, আসলেই তোদের প্রবলেম কি রে? আহা, এটা কি? এই বিষয় নিয়ে আলাপ না করলে কি হয় না? কেন নয়? মিনি ঠিকই বলেছে, অভির ব্যাপারটা সবার চোখে পড়েছে। বিষয় হলো, বন্ধুদের মাঝে বিয়ে হয়ে যা হয় তাই। সে বন্ধুদের মাঝেও স্বামী হতে চায়। বিষয়টা ওকে বুঝিয়েছিস? বুঝিয়ে লাভ নেই, পুরুষ ইগো বলে কথা। সব সময় পুরুষেরা ইগো নিয়ে থাকে না। সি হু ইজ টকিং। প্লিজ রয়া, আজ না, আর কখনোই না। কেন না বলো? না কারণ না। তুমি বাসা থেকে চলে এসেছিলে কারণ তোমার মনে হয়েছে আমি বেশি ডমিনেটিং। তুমি তো বটেই। প্লিজ, একদিন যদি তোমার আদরে আমার আপত্তি থাকে তাহলে তোমার কেন এত ইগোতে বাঁধবে?
ব্যাপারটা এত সিম্পল না, কারণ তুমি উপার্জন করতে, তাই তোমার জোর বেশি ছিল। এই যে তোদের বেটাদের এই সমস্যা, খালি টাকা আর প্রায়োরিটি নিয়ে ভাবিস। মন বলেও তো একটা ব্যাপার আছে, সিচুয়েশন বলেও একটা বিষয় আছে। আরে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমরা থামি প্লিজ। আমার আর ভালো লাগছে না, আমি গেলাম। কুয়াশা। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে সব বন্ধু মিলে একটা পিকনিকের প্ল্যান করেছে। এমন একটা অদ্ভুত জায়গায় পিকনিক করতে তারা যেতে চায়, যে জায়গাটা খুব রিমোট কোনো অঞ্চলে হতে হবে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যেখানে বিদ্যুৎ নেই, ভালো যাতায়াত ব্যবস্থা নেই। তারপরেও তারা সেখানে যেতে চায়, তারা অন্যরকম একটা স্বাদ পেতে চায়। এবং তারা গিয়ে পৌঁছেও গেছে সেখানে। তাদের বন্ধু শেখর একটি জায়গা আবিষ্কার করেছে, সেরকম একটি জায়গায় তারা গেছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, সেই জায়গাটায় পৌঁছানোর পর থেকেই তারা দেখতে পাচ্ছে সেখানে জায়গাটাতে যাওয়ার জন্য সেরকম ভালো যাতায়াত ব্যবস্থা নেই, ভ্যান গাড়ি পাওয়াও খুব দুষ্কর। এবং তারা যে ভ্যান গাড়িতে চলে গেছে এবং যে সমস্ত লোক তারা সেখানে যতগুলো লোককে দেখতে পেয়েছে, সবাই আপাদমস্তক মোড়ানো এবং বিশাল দেহি। তারা কি অদ্ভুত জায়গার সব মানুষ, তারা সেখানে কি করছে, কেনই বা তারা নিজেদেরকে এরকম ভাবে ঢেকে রেখেছে, আমরা কিছুই জানি না। আমরা এর পর্যন্ত দেখেছি বন্ধুদের মধ্যে তাদের সম্পর্কে টানা পড়ে নানা কিছু। আসুন তাহলে তৃতীয় পর্বে গিয়ে আমরা জানি কেন এই অদ্ভুত জায়গায় এসে গেছে তারা, এবং এই অদ্ভুত জায়গা থেকে কি আসলেই তারা কেউ ভালোভাবে ফিরতে পারবে। তৃতীয় পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ শেষ পর্ব শুনবো এখন। তারপরে আবারও শারমিন ফিরে আসছে কুয়াশায়। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। কুয়াশা। ওদের খাওয়ার পরে সব আয়োজন এভাবেই ভেস্তে গেল। অবশেষে ধীরে ধীরে সবাই উঠে চলে গেল, কেউ দাঁড়ালো না। একমাত্র শেখর অপেক্ষায় থাকলো লতা। তখন বিকেলের রোদটা পড়ন্ত। সেই সময় ওর পাশে এসে দাঁড়ালো একটা মেয়ে। শেখর মাথা তুলতেই মেয়েটার হাত নেমে এলো শেখরের মাথা বরাবর। শেখর শুধু বলতে পারল, লতা। সন্ধ্যা তো হয়ে এলো, শেখর কোথায়? ওই যে শেখর। আরে শেখর, তোর গায়ে এমন ভারী চাদর কেন? নিলাম, এই গ্রামের একজনের কাছ থেকে নিলাম। তোর গলার কি হয়েছে? কই, ভেঙে গেছে? ঠান্ডা লেগেছে নাকি? একটু হয়তো। অভি কি এখনো ঘুমায়? ঘুমাক, বেচারার রেস্ট দরকার। আরে সন্ধ্যা হলো বলে, বাকিরা কই? এই যে আমি এখানে, আয় বসি। আরে ওখানে কি হচ্ছে? ওইখানে এখন সন্ধ্যা উৎসব হইব। বাপরে, আপনি হঠাৎ কোত্থেকে এলেন? আমি তো অবাক হয়ে গেলাম। ছিলাম এইখানেই। কি হয় সন্ধ্যা উৎসবে? অহনি দেখবেন। হঠাৎ করে দেখা গেল গ্রামের সবাই উঠানে আসছে। সবার গায়ে বড় জোব্বা। এতই কি ঠান্ডা? মুনিরা অবাক হয়ে দেখতে থাকে। তখন একে একে সবাই একটা একটা করে লাকড়ি রাখা শুরু করলো উঠোনের মাঝে। কেউ একজন আগুন জ্বেলে দিল। তারপর ওরা হাঁ করে দেখছে, কি কি যেন বিড় করে পড়ছে সবাই। মুনির খুব মনোযোগ দিয়ে শুনলো ওরা কি বলছে। মুক্তির শক্তি, প্রকৃতির ভক্তি, অভক্তি তৃপ্তি, মৃত্তিকায় গতি, মৃত্তিকায় গতি, মুক্তির শক্তি, প্রকৃতির ভক্তি, অভক্তি তৃপ্তি, 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 মৃত্তিকায় গতি, এর মাঝে একজন তার চাদর ভক্তি, অভক্তি তৃপ্তি, মৃত্তিকায় গতি। কোনোভাবেই সে গ্রামের না, কিন্তু অদ্ভুত একটা বিষয় যে তার গলায় একটা কাটা দাগ। তারপর আরেকজন চাদর খুললো, তারও একই অবস্থা। আরেকটা মেয়ে এবার চাদর সরালো। এবার তার গলাও কেমন যেন মনে হচ্ছে আলগা। এসবের মানে কি? এরা কি এই গ্রামের? না, এরা এই গ্রামের না। যে ভ্যান চালাইছে সেও এই গ্রামের না, যে নৌকা চালাইছে সেও এই গ্রামের না, এমনকি আমিও না।
আপনারা কারা? আমরা আপনি মতো এইখানে আইছিলাম, কেউ কাজে কেউ পথ হারাইয়া। যে আপনি ভ্যান চালাইয়া আনছে সে কে জানেন? আগে আর্মিতে আসিল, এইখানে আইসা লাপাত্তা হইয়া গেছে। বলেন কি, কেন? আমাদের লোক লাগবো, অনেক লোক, কারণ আমাগোর আত্মা লাগবো। মানে? যারা আমাদের দলে ঢুকেছে তাদের সবাইকে নিয়ে নতুন একটা উপদেশ হবে। ওয়েট, আমাদের মানে? এ কি, তুই চাদর সরাচ্ছিস কেন? কারণ আমি এখন ওদের। তোর গলায় কিসের দাগ? আমাগো কল্লাটা এক টানে কাটা, আর আত্মাটা এখন ওই বনে গাছ হইয়া গেছে। কইছিলাম না, গাছেরা শুনে। আমরা তো তোমাদের দলে ঢুকিনি। ঢুকছেন। মাংস খাইছেন না? কিসের মাংস জানেন? না। এইখানে বাচ্চা পয়দা হনের লগে লগে যদি মইরা যায়, তখন এমন অতিথি আনি, আইনা ওই বাচ্চার মাংস খাওয়াইয়া তাগো আত্মারে পবিত্র করি, তারপর কল্লা কাইটা। রফিকের কথা শেষ হবার আগে পড়ি মরি করে ছুটল সবাই। তখনই কেন যেন অভি ঘুম থেকে উঠে বের হয়েছে ঘর থেকে। নিতু দৌড়তে গিয়ে ছুটে আসলো অভির দিকে, অভির হাত ধরে দৌড় দিল। ওরা সবাই দৌড়াচ্ছে, আর পেছনে শুনতে পাচ্ছে অট্ট হাসি। আর ওদের যারা ধাওয়া করছে তাদের মাঝে আছে শেখর। কিন্তু শেখর তো এখন মৃত, ওর দেহটাই দৌড়াচ্ছে। এমন বিভীষিকার কথা কোনোদিন কেউ ভাবেনি, কেউ না। রাত আরো ঘন হচ্ছে, চারপাশে সাঁই সাঁই আওয়াজ তোলা বাতাস, কানে যেন বলছে পালাবি কোথায়। ওরাও জানে পালানোর রাস্তা নেই, কারণ ওরা জানেই না কি করে যেতে হবে সদরে। এর মাঝেই শুরু হলো আক্রমণ। সবাই দৌড়াচ্ছে, এমন সময় গাছের উপর থেকে হঠাৎ করে নেমে এলো একটা গলা কাটা শরীর। একটানে মাথা থেকে আলাদা করে ফেললো শরীরটাকে। ওরা দেখলো মাথায় শরীরটা পড়ে আছে ফারিয়ার। দেশে হারার মতো ছুটছে অভি আর নিতু, পাশে মিনি, মুনির, সাদমান, রয়া। এবার সাই করে আরেকজন ছিনিয়ে নিল গাছের উপর থেকে ধেয়ে আসা আরেক আত্মা, মিনি। এরপর মনির। এখন দৌড়াচ্ছে সাদমান, রয়া, অভি এবং নিতু। নিতু হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে ওদের ধাওয়া করছে শেখর, মিনি, মুনির আর ফারিয়ার গলা কাটা দেহটাও। নিতু পড়ে যেতে থাকলো। ঠিক তখনই তাকে চেপে ধরল অভি। ততক্ষণে ওরা নদীর ঘাটে। চিৎকার দিল সাদমান, নৌকা আছে, নৌকা আছে। নিতু, আমার সাথে নৌকা চালাবে? চালাবো। চলো চলো, এখনই চলো, সবাই চলো। নিতু আগে উঠল নৌকায়। এরপর রয়া, সাদমান, তারপর অভি ওঠার আগে তার পাটা টেনে ধরল শেখরের ধর। নিতু শক্ত করে চেপে ধরল অভির হাত। শেখরের আত্মাহীন দেহটাকে কি বুঝেই যেন বলল, এবার ছেড়ে দে, জীবনের বাকি সময়টা একসাথে বাঁচি। অভি নিতুর দিকে তাকানো, নিজের ভুল বুঝতে পারল। নিতুর জীবনে তার অবস্থানটাও হয়তো। শেখরের দেহ কি বুঝলো কে জানে। হঠাৎ পিছলে গেল অভি, চেপে বসলো নৌকায়। নৌকাটা মাঝ নদীতে তখন। অভি আর নিতু বৈঠা বাইছে, সাদমান আর রয়া জড়িয়ে বসে আছে। কে জানতো এ বনানীর রহস্য কেড়ে নেবে তাদের বন্ধুদের প্রাণ, আর বিনিময়ে দেবে সামান্য ভালোবাসা ক্ষতিপূরণ হিসেবে? কে জানতো? এইটা আবার কোন গ্রাম? স্যার, মুড়ো ভাঙা। এই গ্রামে একটা প্রজেক্ট করতে পারলে মানুষগুলার উন্নতি হইব। তয় স্যার, একটা কথা, ফিল্ডে গিয়া দেখে আসার আগে কাউরে কোয়েন না। মানুষগুলা একটু শান্তিপূর্ণ তো। কুয়াশা। শেষ হয়ে গেল এতক্ষণে কুয়াশার গল্প। আজকের গল্পের নাম ছিল পিকনিক, লিখেছেন রুম্পা ফারজানা। আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দেব নামগুলো যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভির চরিত্রে অভিনয় করেছেন রেহান, নিতুর চরিত্রে ছিলেন শাড়ি, মিনির চরিত্রে অ্যানি, রয়ের চরিত্রে অভিনয় করেছেন রুমি,
সাদমান ও মনিরের চরিত্রে শুদ্ধ, শেখরের চরিত্রে সারথী, ফারিয়ার চরিত্রে শাড়ি, রূপার চরিত্রে রুমি এবং রফিকের চরিত্রে মঞ্জু। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আর সময় হয়ে গেছে আমার বিদায় নেবার, এবং আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার রাত 11টায় আবার কুয়াশায় আমার সঙ্গে থাকবার জন্য। এ পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। কুয়াশা কুয়াশা কুয়াশা